আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন আগে আমার বন্ধু রৌনকের বাড়িতে এসে আমি একটা ভিডিও করেছিলাম, মনস্টার ট্যাঙ্ক ভিডিও। তো সেই ট্যাঙ্কটা আরো আপগ্রেড হয়েছে, আরো নতুন নতুন মাছ এসছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সেই নতুন আপগ্রেডেড মনস্টার ট্যাঙ্ক, কমিউনিটি মনস্টার ট্যাঙ্ক। আর রৌনকের সাথেও কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো রৌনক, আরো একবার ওয়েলকাম। তো আগে যেবার এসেছিলাম তখন তোমার ট্যাঙ্কে আরো অন্যান্য মাছ ছিল, এবারে অনেক নতুন অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। তো সব থেকে ইউনিক যে মাছটা এবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সান্টা ক্লজ প্যারট, ইয়েলো সান্টা ক্লজ প্যারট। তো এটা মোটামুটি কি সাইজের এনেছিলে, তারপরে কিভাবে এদেরকে মেনটেন করছো একটু বল। তো আমি সবসময় একটু এক্সোটিক মাছ আনার চেষ্টা করি। তো এবং সেই সময় আমি সেটাও এবং এটাও মাথায় রাখতে হবে যে অবভিয়াসলি যে সেই মাছটা যেন সবাইকার কাছে না থাকলে আর কি, মানে সেটা আমি মনে করি যে হ্যাঁ একটু লোকজন দেখবে সেটা ভালো লাগে। কিন্তু এই মাছটা আমি অনেকদিন খোঁজার পরে, টু বি অনেস্ট 2-3 বছর আমি খুঁজেছি, তাও এই এতদিনে পেয়েছি। এবং এই ইয়েলো স্যান্টা ক্লজ প্যারটটা হয়তো তোমরা বা কেউ সচরাচর কারোর ট্যাঙ্কে দেখো না, দেখা যায় না। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং এই ব্যাপারটা সেটা হচ্ছিল এটাতে কিংকং জিন আছে, যে হেডটা বা ফিমেলের যে লিপসটা, ওই স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু অন্য টাইপের স্যান্টা প্যারট। এবং এটা এনেছিলাম 3-4 ইঞ্চের। এটা এখন হয়েছে কত 5-6 ইঞ্চ। নাকি এইটা একটা মুশকিল যে প্যারটের ক্ষেত্রে খুবই স্লো গ্রোয়িং হয় কিংকং এর ক্ষেত্রে। এবং এইটাই আপাতত এটাকে আমার তো 2 বছর থেকে 3 বছর একদম পুরো ফুল ফেজ মানে একদম গ্রুম করার ইচ্ছা আছে। আচ্ছা, এটা কি মানে ইম্পোর্টেড নাকি এখানকারই কারণ ব্রিড? না, এই মাছ তো প্যারট তুমি তো জানোই যে মানে ব্রিডিং খুব প্রবলেম্যাটিক। আমার কাছে যে নর্মাল রেড কিংকং গুলো আছে সেগুলো কিন্তু ব্রিডিং পেয়ারি, এবং 3-4 বার এগলে হয়েও গেছে, কিন্তু অবভিয়াসলি ফর রিজন মেল ইনফার্টাইল হয়, তাই জন্য হয় না। তো হ্যাঁ, এই সব কটা মাছই ইম্পোর্টেড আর কি, এই স্যান্টা ক্লজ গুলো। এগুলো যদি মানে ওয়েস্ট বেঙ্গলে তো ডিলার কি আছে নাকি এটা বাইরে থেকে, মানে অন্যান্য বেঙ্গলেও ডিলার আছে, বাইরেও ডিলার আছে। এবার আমি যেটা মনে করে হচ্ছিল ডিলার সবাইকার কাছ থেকে জেনে যেখানে আপনি রেট কম পাবেন, কিন্তু হ্যাঁ রেট কম পেলেই যে মাছ আবার ভালো থাকবে সেটারও কিন্তু ব্যাপার নেই। তো চেনাশোনার মধ্যে সেই ডিলার পাওয়াটাই আমার সব থেকে মনে হয় ভালো জিনিস, কেন কি সেও একটা রেসপন্সিবিলিটি দিয়ে আপনাকে মাছটা দেবে, আর আপনিও যখন রাখবেন তখন আপনার জন্যও ভালো হবে। এদের অ্যাগ্রেশন কিরকম দেখছো? তো মনস্টার ফিশ তো অবভিয়াসলি সব সময়ের মধ্যেই মারপিট লেগে থাকে, কিন্তু হ্যাঁ আমি যেটা চেষ্টা করি হচ্ছিল ফিডিংটা কন্টিনিউ রাখার জন্য। না হলে ও যদি ফিডিং এ প্রবলেম হয়, তো মানে কম ফিডিং পায়, তো এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় বেশি। মানে অন্যান্য যে মাছগুলো আছে যে ওর থেকে সাইজে বড়, তাদের সাথে কিরকম রিঅ্যাক্ট? আমার ট্যাঙ্কে যেমন বড় আরোয়ানাটা আছে, সেই আরোয়ানাটা কারোর সাথে খুব একটা মারপিট করে না, কিন্তু যে প্যারট আছে বা সিবোরাম আছে বা রেড পাইক আছে, সেইগুলো নিজেদের মধ্যে মারপিট করে। পিকক বাসের মতন আলাদা থাকে। খুব একটা এখন অব্দি অ্যাগ্রেশন দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু যত বড় হবে সেটা তো বলা যায় না কোন মাছ কিভাবে তার হয়, কিন্তু আপাতত অ্যাগ্রেশনটা অতটা আমি দেখতে পাচ্ছি না, যেটাতে আমার খুব অসুবিধা হচ্ছে। তো এই প্যারট যেটা সান্টা ক্লজ প্যারট, ইয়েলো সান্টা ক্লজ প্যারট, এটা কিন্তু খুবই রেয়ার। তো এটা রৌনকের ট্যাঙ্কে আমরা দেখতে পেলাম। তো এছাড়া যেটা দেখতে পাচ্ছি রেড পাইক, ওটাও কিন্তু সবার কাছে সচরাচর দেখা যায় না। দেখা একদম যায় না তা নয়, কিন্তু সচরাচর দেখা যায় না। তো এটাও কি ইম্পোর্টেড? হ্যাঁ, রেড পাইক মাছটা ইন্ডিয়াতে ব্রিড হয় না, মানে আমি তো শুনিনি, হয়তো হতে পারে, মানে যতদূর আমার জানা আছে ইম্পোর্টেড। এই মাছটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অনেকটা হাই রেঞ্জের মাছটা, তো আমি সেই জন্যে নিতে পারছিলাম না। কিন্তু এখন রিসেন্টলি একজন চেনাশোনা ডিলার আমাকে একটু সস্তায় করে দিয়েছে, তো তাই জন্য আমি নিয়ে এসেছি কলকাতা থেকে, এখানকার আমি পাইনি। আচ্ছা, আর এই রেড পাইকটা মোটামুটি সাইজ কি এনেছিলে? এই রেড পাইকটা তো 10-11 ইঞ্চ নিয়ে এসেছিলাম, এখন তো মোটামুটি 13-14 ইঞ্চ তো হয়ে গেছে আরামসে। এটা মোটামুটি বড় হবে? কতটা বড়? না, এইটাই ওদের ম্যাক্সিমাম সাইজ 13-14 ইঞ্চ, কিন্তু হ্যাঁ একটু হেলদি বেশি হবে, মানে ওদের যে গার্থ যেটাকে বলে ওটা একটু বড় হবে আর কি। বড় হবে ওটা, খুব সুন্দর দেখতে যদিও এই রেড পাইকটা। আর যেটা দেখছি শেভরাম, যেটা রেড স্পটেড শেভরাম, যেটা ওটার খুব সুন্দর রেড স্পটেড, ওটা কি একদম মানে বেবি অবস্থায় এনেছিল? রেড স্পটেড সিবোরামটা এনেছিলাম ওই 4-5 ইঞ্চ সাইজ থেকে, এখন তো মনে হয় 7-8 ইঞ্চ হয়ে গেছে।
আর তার সাথে সেবোরামের সাথে আরো দুটো মাছ এনেছিলাম ওয়ারু, ওইটা ওই 3-4-5 ইঞ্চ থেকে এনেছিলাম, এখন ওই 7-8 ইঞ্চ হয়ে গেছে আর কি। আর এর মধ্যে মোটামুটি এই মানে যতদিন হয়েছে তার মধ্যে মাছগুলোকে ছাড়ার পর থেকে বাকি মাছেদের সাথে কোনো প্রবলেম বা কোনো রকম ইনফেকশন কিছু দেখতে পেয়েছিলে? তো আমার একটা যেটা সুবিধা হয়, আমি যে ডিলারের থেকে মাছ নিই ওই দাদা খুবই ভালো, তো ওই দাদা আমার জন্য একদমই ওটাকে কোয়ারেন্টাইন করে রাখে এবং ভালোভাবে আমাকে সুস্থ মাছটাই বাড়িতে ডেলিভার করে দেন। তো তাই জন্যে এই ট্যাঙ্কে যেহেতু আমি জানি যে কোনো আমার প্রবলেম নেই, কোনো ইনফেকশন নেই, আমি যেহেতু মেনটেন করে রাখি, তাই জন্য অন্য মাছ এনে আমাকে কোয়ারেন্টাইন করতে হয় না। কিন্তু হ্যাঁ, অচেনা কোনো ডিলার হলে আমাকে অবশ্যই সেটাকে কোয়ারেন্টাইন করতে হবে। কিন্তু যেহেতু আমার চেনা ডিলার, এনার থেকে আমি 2-3 বছর ধরে আমি মাছ নিচ্ছি, তো অবভিয়াসলি সেই জায়গাতে আমার একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেছে। তো যে কোনো মাছ যখনই আপনি একটু দামি মাছ বা এক্সোটিক মাছ নিচ্ছেন, তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যে ডিলারের থেকে নিচ্ছেন সে মাছটাকে ঠিকঠাক কোয়ারেন্টাইন করে রেখেছিল কিনা, সেটা যদি আপনি জানতে পারেন তো খুব ভালো কথা। যদি না জানতে পারেন, চেষ্টা করবেন সেই মাছটাকে আপনার অন্যান্য মাছের সাথে ছাড়ার আগে একটু কোয়ারেন্টাইন করে নেওয়ার, কারণ সেই মাছের মধ্যে কি ইনফেকশন আছে বা সেই মাছটা কতটা সুস্থ, কতটা অ্যাগ্রেসিভ সেটা আপনি কিন্তু জানতে পারছেন না। তো এইটা এইটা তো অবশ্যই, কারণ কি আমি যে ডিলার দাদাতে মাছ নিই, আমি নাম নিচ্ছি না, কিন্তু সেই দাদা আমাকে সবসময় বলেন যে তিনি নিজে এনে মাছ আগে 3 থেকে 4 দিন কোয়ারেন্টাইন করেন, তারপরে 1-2 দিন ফিড দেন, ফিড নিচ্ছে কিনা সেই রকম দেখে সেইটার বেস্ট কোয়ালিটি মাছটা আমার জন্য তুলে রাখেন, কারণ কি আমার সাথেও আমার সারা বছরের কিছু না কিছু ডিল চলতে থাকে। তো এই জন্য আমি মনে করি যদি চেনাশোনা না হয় অবশ্যই কোয়ারেন্টাইন করা উচিত, এবং কোয়ারেন্টাইনের নিয়ম হচ্ছিল 3 দিন, এবং যদি আপনি বেশি দিন করতে চান আরও ভালো। কিন্তু আপনি যদি আর পারছেন না, জায়গা হচ্ছে না, অনেক সময় হবিসের প্রবলেম হতে পারে, সেটা তো আমি জাজ করা যায় না, কিন্তু 3 দিনটা মিনিমাম করলে খুব ভালো হয়। এবং যদি আরেকটু ভালো হয় যদি এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাদ দিয়ে দেওয়া যেতে পারে তো, এবং সেইটা কিন্তু মেন ট্যাঙ্কে কোনো মতেই সম্ভব নয়, সেটা সবসময় আলাদা ট্যাঙ্কে করা উচিত। আর কোয়ারেন্টাইনের সময় আমি মনে করি রক সল্ট দিয়ে টেম্পারেচারটা বাড়িয়ে রেখে ফিডিংটা 3 দিন বন্ধ রেখে যতটা ইন্টারনাল জার্মস বার করে দেওয়া হোক। আর 1 গ্লাস দিনকে জেনারেল কিওর প্যারাসিটামল বা তার যেটা আছে স্কেললেসের জন্য স্কেললেসের যদি হয় সেই রকম রেখে সেটা দিয়ে ট্রিটমেন্ট করে অন্তত কোয়ারেন্টাইনটাকে 1-2 দিন খাবারটা নিচ্ছে কিনা দেখে তারপরে মেন ট্যাঙ্কে আনা উচিত। কারণ কি মেন ট্যাঙ্কে অবভিয়াসলি অন্য মাছেরা থাকে, সেই মাছ কিন্তু সবসময় পছন্দ করবে না যে একটা হঠাৎ করে একজন কেউ এসছে নিজের টেরিটরিতে, তাই জন্য সে যদি আগে থেকেই অসুস্থ থাকে তাহলে কিন্তু এই ট্যাঙ্কে তার সার্ভাইভালটা খুব প্রবলেম হয়ে যায়। তো যে কোনো মাছকে যদি আপনি কোয়ারেন্টাইন করতে চান, যে কোনো এক্সোটিক মাছ বা দামি মাছ যখনই কিনছেন, তো কোয়ারেন্টাইন করতে গেলে কি করে করতে হবে সেটা রৌনক বলল, রৌনক নিজেও করেছে কিছু কিছু ক্ষেত্রে, যে একটু রক সল্ট দিয়ে একটা অন্য ট্যাঙ্কের মধ্যে টেম্পারেচারটা বাড়িয়ে 3 দিনেক রেখে তারপরে ও ফিডিংটা নিচ্ছে কিনা সেটা দেখে নেওয়া। তো এতে মাছের মধ্যে যদি ইন্টারনাল কোনো প্যারাসাইট থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। তো এরপরে যখন নতুন ট্যাঙ্কে ছাড়া হয় তাহলে আর কোনো রকম অসুবিধা হয় না। এবং এইটাতে একটা সুবিধা হচ্ছে কোয়ারেন্টাইনের সাথে সাথে ডিওয়ার্মিংটাও করানো যেতে পারে। কারণ কি কোন মাছ আমি অনেক জানি, খুবই বলতে খারাপ লাগে, অনেক ব্রিডাররা মাছকে আরশোলা, ব্যাং এইসব ধরনের ইনসেক্টস ফিড করে, সেগুলো ইজ ভেরি হার্মফুল আমাদের নর্মাল ট্যাঙ্কের মাছেদের জন্য। যারা কিন্তু ড্রাই বা যদি লাইভও দিই, চিংড়ি বা চিকেন যেগুলো দিই, সেগুলো কিন্তু এইগুলোর সাথে কিন্তু করা উচিত না। কিন্তু সেই জন্য আমার মনে হয় ওটা করা উচিত যদি না খুব চেনাশোনা ডিলার হয় তো। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে তুমি যে নতুন একটা জিনিস ইনস্টল করেছো ট্যাঙ্কের মধ্যে, আগের বার আমরা এসে ওর ট্যাঙ্কে একটা সাম্প সিস্টেম তো দেখেছিলাম আমাদের, ওর যে আগের ওকে নিয়ে যে আগে যে ভিডিওটা করেছিলাম সেটা আপনারা গিয়ে দেখে নেবেন। তো সেখানে দেখিয়েছিলাম যে ওর এই এত বড় ট্যাঙ্কের তলায় যে একটা বড় সাম্প সিস্টেম চলছে সেটা কিভাবে চলছে বা কি কি দিয়ে তৈরি। তো এবারে একটা টপ সাম্প ও ইনস্টল করেছে। তো সেই টপ সাম্পটা একটা কেমিক্যাল মিডিয়া দিয়ে তুমি করেছো, তো এইটা একটু পরিষ্কার করে বলে দিও। তো সাগরদা, তুমি তো জানোই যে আমি তোমাকে প্রথম থেকেই বলছিলাম যে জল পরিষ্কার রাখাটা একটা খুব ব্যাপার। তো আমার একটা চেনাশোনা অফিসের সাথে পরিচয়, সে বলে যে জলটাতে যে আমার মাইক্রো পার্টিকেলস, যেটা লাস্ট টাইম ইস্যুটা তোমাকে আমি বলছিলাম, সেটা সলভ করতে গেলে এবং ওয়াটারে একটা কেমিক্যাল মিডিয়া যদি অ্যাড করা যায় সেটা খুব সুবিধা হয়। তো আমি দেখলাম ট্রাই নিতে তো অসুবিধা নেই, যদি মাছ ভালো থাকে আমারই সুবিধা হয়।
তো আমি একটা টপ সাম্প বানাই এবং টপ সাম্পে কিচ্ছু না, জাস্ট ফিল্টার গ্লস আছে, কোর্স ফিল্টার আছে আর পিউরিজেন আছে, সিকিমের পিউরিজেন ইউজ করছি। সেটাতে ইউজ করার পর তুমি নিজেও এখন দেখতে পাচ্ছ জল এর পার্টিকেলস একদমই নেই এবং খুবই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হয়ে গেছে। এবং এই পিউরিজেনটা আমি সিকিমে যেটা ইউজ করছি সেটা আমার ট্যাঙ্কের জন্য সাফিসিয়েন্ট, এবং আমি মনে করি এটা সাফিসিয়েন্টের থেকে বেশি ইউজ করাটাই ভালো, কারণ কি পিউরিজেন রিজেনারেট করা যায়। তো এটা একটা সুবিধা যে তোমার ওয়ান টাইম ইনভেস্টমেন্টে তুমি যত বছর ইউজ করতে চাও সেটা তুমি ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, পিউরিজেনটা যখন সরিয়ে নেবে তাহলে জলে আবার প্রবলেম আসে। তো আমি বলবো 2 সেট অফ পিউরিজেন ইউজ করো, একটা সেট যখন রিজেনারেট করছো সেই সময় অন্য সেটটা ইউজ করো, অন্য সেটটা যখন আবার রিজেনারেট এই জন্য। এবং এই পিউরিজেন অবস্থা ব্যবহার করার পর আমি যেটা দেখছি ওয়াটার কোয়ালিটি অসাধারণ রয়েছে। এবং আমার জল যদি আমি খুব কাজের প্রেশারে যদি 3-4 দিন চেঞ্জ করতেও পারি না, পিউরিজেন কিন্তু সেটাতে খুব ভালো কাজ করছে। আচ্ছা, তুমি যে এই পিউরিজেনটা ইউজ করছো কেমিক্যাল ফিল্টারেশনের জন্য, জেনারেলি কেমিক্যাল ফিল্টারেশনের জন্য আমরা অ্যাক্টিভ কার্বনটা ইউজ করি। তো অ্যাক্টিভ কার্বনে যে কেমিক্যাল ফিল্টারেশনটা হয় তার থেকে এটা কোথায় আলাদা, বা এটার এফেক্টিভনেসটা এতটা বেশি কেন? তো অ্যাকোরিয়াম হবিস্টের যে যারা অনেক দিন ধরে আছে তারা সিকেমের নামটা খুবই পরিচিত, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তো আমি সিকিমের সেফ ইউজ করতাম অনেক দিন ধরে। তো যখন আমি সিকিমের পিউরিজেনটা ইউজ করলাম আমার কাছে কার্বন ছিল, কার্বন যে ছিল না সেটা নয়, কার্বনের পাওয়ার আর সিকিমের পাওয়ারের মধ্যে মানে পিউরিজেনের পাওয়ারের মধ্যে অনেক তফাৎ। আমি যেটা স্পষ্ট বুঝতে পারলাম, কার্বন যেটা হচ্ছিল জলের গন্ধটা একটু কমিয়ে দেয়, যে আঁশটানি গন্ধটা বেরোয় মাছেদের খাওয়ার ওয়েস্ট থেকে সেটা থাকে না। অ্যামোনিয়া বা সিকিম পিউরিজেন কিন্তু একটা হলো রেজিন টাইপের মিডিয়া। সেই রেজিনটা কি করছে, হেভি মেটাল বা নাইট্রোজেনের মানে যেটা আমাদের খারাপ যেটা জিনিসটা অ্যামোনিয়া যেগুলো খারাপ সেইগুলোকে খুবই তাড়াতাড়ি সোক করে নেয়। আর একটা যেটা সুবিধা হলো এটার ক্যাপাসিটিটা অন্য যে কোনো মিডিয়ার থেকে 100% আমি মনে করি বেশি, কিন্তু ওদের সাইডে আমি দেখেছি 500 থেকে 600% বেশি লেখা রয়েছে। তো সেটা আমি হয়তো ভেবেছিলাম ওয়াক্স হয়তো কোম্পানি ব্র্যান্ডিং এর জন্য করছে, কিন্তু আমি যখন সত্যি নিজে ইউজ করলাম হয়তো হ্যাঁ একটু খরচা বেশি, কিন্তু হ্যাঁ আপনার শান্তিটাও বেশি। একটা একদম লাইফ টাইম ইনভেস্টমেন্টের জন্য আপনি যদি দেখতে চান, আপনি যদি একটা 30 বছর 40 বছর ধরে অ্যাকোরিয়াম রাখবেন, সেটা যদি আপনি 1500 টাকা খরচা করেন তাহলে আপনি বছরে সেটা 30 টাকাও পড়ে না। তো সেই জন্য আমি দেখলাম যে সিকেমটাই আমার পক্ষে সুবিধা। আর আমার যেহেতু এত হাই ওয়েস্ট ট্যাঙ্ক, বায়োলোড এত বেশি, তাই জন্য আমার ওই রকমই একটা মিডিয়া চাই যেটা খুবই আর কি পাওয়ারফুল এবং ইজিয়ার অন দ্য পকেটস অ্যাজ ওয়েল। নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় এত হবিস্টের পক্ষে সবকিছু বাড়ির খরচা মিটিয়ে অ্যাকোরিয়ামের খরচা চালানো। মাছদেরও তো ভালো রাখতে হবে, তাই কিন্তু হ্যাঁ সস্তার জিনিস ইউজ করা যায়, কিন্তু সস্তা জিনিস ইউজ করলে আপনাকে বারবার কিনতে হবে। সেটা আপনাকে এখানে পিউরিজেন কি করছে, আপনাকে বারবার কিনতে হচ্ছে না, আপনি রিজেনারেট করবেন, আর রিজেনারেট প্রসেসটা খুবই ইজি। তাই জন্য আমার মনে হয় এটাই আমার জন্য বেটার অপশন ছিল। তো এটা মানে লাইফ টাইম সলিউশন হতে পারে। আর এই প্রসেসটা যদি মানে এই কেমিক্যাল ফিল্টারেশনটা যদি ইউজ করা হয়, তো এমনিতে তো জল তো ক্লিয়ার থাকছেই, প্লাস এটা মাছেদেরও মনে হয় কালার এনহ্যান্স বা আদার্স ওদের ট্রেস ফ্রি থাকাতে অনেকটা বেশি হেল্প করে, তাই তো? তো একটা তো থাম্ব রুল আমাদের হলো ওয়াটার কোয়ালিটি। তো এই থাম্ব রুলে তো সিকেম পিউরিজেন তো টপ ক্লাস। তো এই জন্য আমার এখন তুমি দেখতেই পাচ্ছ মাছের কালার নিয়ে কোনো প্রবলেম নেই। এবং আমি কিন্তু হ্যাঁ একটা কথা বলে আমি কালার এনহ্যান্সমেন্ট ফিট করাই না, তাই জন্য আমার যে কালারটা আছে সেটা কিন্তু অন দ্য বেসিস অফ ওয়াটার কোয়ালিটি। কিন্তু আমি সেইটার জন্যই আমি মনে করি ওয়াটার কোয়ালিটি যত ভালো থাকবে মাছ স্ট্রেস ফ্রি থাকবে এবং মাছ লংজিভিটি হবে, লঙ্গার লাইফ থাকবে, আপনার সাথে থাকবে। তো এটাই আমি মনে করি। তো মাছকে যদি খুব ভাইব্রেন্ট কালারে আপনি দেখতে চান, তো তার জন্য কিন্তু এই ফিল্টারেশনটা খুব ভাইটাল একটা জিনিস। কালার ফিড কিন্তু পাওয়া যায়, কালার ফিডিং দিয়ে আপনি মাছের কালার বাড়াতেই পারবেন, কিন্তু সেটা খুব বেশি দিন কিন্তু চলবে না। সেই মাছ কিন্তু যে খুব বেশি দিন থাকবে না সেই রকম কালার হয়ে। তো যদি আপনার কেমিক্যাল ফিল্টারেশন যদি খুব ভালো থাকে তাহলেই কিন্তু আপনার মাছের যে কালার সেটা আরো এনহ্যান্স হবে এবং অনেক দিন বেশি পর্যন্ত সেই মাছটা বাঁচবে এবং ওরকম সুন্দর কালার অবস্থাতেই বাঁচবে, মানে খুব হ্যাপিলি বাঁচবে আর কি। তো এইবারে বলো যে তোমার এখন যে সেট আপটা রয়েছে, এত রকমের মাছ রয়েছে, মানে মোটামুটি তো 5 ইঞ্চি 6 ইঞ্চির মাছও রয়েছে, আবার তোমার 2.5 ফুটের মাছও রয়েছে। তো এদেরকে ফিডিংটা তুমি কিরকম কি দিচ্ছ?
তো লাস্ট টাইম যে ফিডটা দিচ্ছিলাম সেই ফিডটা আমি একটু চেঞ্জ করেছি, কিন্তু চেঞ্জ করেও যে ফিডটাতে এনেছি সেটাও ড্রাই ফিডই আছে। এবং আপাতত আমার বলতে নেই, কিন্তু পিকক বাস যে বলে ড্রাই ফিড খেতে যায় না, সেও কিন্তু এই খাবার কিন্তু দেওয়ার সাথে সাথে জল একদম মানে শেষ করে দেয়, এরকম খাবার ভাবে খায়। তো আমি মনে করি ড্রাই ফিডটা আমার জন্য ভালো, কেন কি একবার আমার মিস আপ হয়ে গেছে, তারপর থেকে আমি লাইভ ফিড দিই না। হ্যাঁ, যেটা আমি মাঝে মাঝে খুব রেয়ারলি করি, 6-7 মান্থসে ওয়ান হচ্ছে আমার ওই চেনা দাদার থেকে আমি ফিডিং গাপ্পি নিই, সেটাকে উনি কোয়ারেন্টাইন করে আমাকে পাঠিয়ে দেন 300-400 পিস, ওটা জাস্ট ছেড়ে দিই যাতে মাছেদের নেচারটা বজায় রাখে, যে হান্টিং নেচার, সেটার জন্য আমি শুধু করি। কিন্তু না হলে আমি ড্রাই ফিড ছাড়া কিচ্ছু দিই না। এবং আমি ড্রাই ফিডটা এক রকমের দিই, মাঝে মাঝে একটু চেঞ্জ করে হিকারি বা অন্য কিছু যেটা হাই এন্ড ব্র্যান্ডস হয় সেটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, সেটা তো অন দ্য লং রান আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি ওটা মাঝে মাঝে ইউজ করি। কেন কি আমার মনস্টার ট্যাঙ্কে যে রেটে ফিড হয়, আমার মোটামুটি এক সপ্তাহে 500 গ্রাম থেকে 600 গ্রাম খাবার চলে যায়। তো আমার প্রতি মাসে 3-4 কিলোর খাবার লাগে, তো সেটার জন্য তো হিকারির তো সম্ভব না, তাই জন্য আমি হিকারিটা মাঝে মাঝে দিই, জাস্ট একটু ফর দ্য চেঞ্জ অফ দ্য টেস্ট। কিন্তু বাকি আমি সবসময় ড্রাই ফুডই ইউজ করি। তো ড্রাই ফুড দিয়েও কিন্তু মনস্টার ট্যাঙ্ক করা যায়, সেটা জলজান্ত প্রমাণ আপনাদের সামনেই আছে। রৌনক সেটা করছে এবং প্রত্যেকটা মাছ কিন্তু খুবই সুন্দর রয়েছে, খুবই হেলদি রয়েছে, খুবই সুন্দর কালারও রয়েছে, তাদের মুভমেন্টও খুবই ভালো। তো রৌনক, থ্যাংক ইউ আরেকবার সময় দেওয়ার জন্য। তো এরপরে আরো আপগ্রেড হবে নিশ্চয়ই তোমার ট্যাঙ্ক। তো ইচ্ছা আছে আপগ্রেড করার, কিন্তু হ্যাঁ এরপরে যখন হবে তোমাদের তো আমি ডাকবোই আবার চেঞ্জ দেওয়া, যেহেতু এইবার পুরো নতুন আমি একটা সেট আপ করেছিলাম খালি, তো এটা তোমরা দেখে গেলে, এরপরে যদি আবার হয় তোমাদের আবার নিশ্চয়ই আসবে, দেখে নিও তখন। নেক্সট প্ল্যান কি আছে? মেরিন বলছিলে একটা প্ল্যান আছে। একটা মেরিন প্ল্যান আছে আর একটা কই পন্ড সেট আপের প্ল্যান আছে। তো অবশ্যই মেরিনটা আমি চাই না এত বড় করতে, আমি ওটা জাস্ট একটা মানে ফর শো ট্যাঙ্কের মতন করতে চাই। আর কই পন্ডটা যেহেতু অনেকটা বড় জায়গার ব্যাপার, তো সেটা আপাতত জায়গা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি করতে পারবো না। কিন্তু হ্যাঁ, মেরিনটা আমি করার খুব ইচ্ছা আছে। একটা জাস্ট ন্যানো রিফ, মানে রিফ বললে আমি আবার লোকে হয়তো ভুল ভাববে, কোরাল নিশ্চয়ই নয়, আমি ব্যান্ড মেটেরিয়াল ইউজ করতে একদমই পছন্দ করি না। হ্যাঁ, যেটা আর কি ড্রাই কোরাল, যেগুলো আর কি ডেড হয়ে গেছে, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল, সেরকম তার উপরে অ্যানিমন দিয়ে, যেটাকে আর কি মানে গ্রাস অ্যানিমন দিয়ে, যেটাকে আর কি রিয়েল টাইপের লাগানো যায় ওরকম, আর খুবই স্মল টাইপের ফিশের, যেটা আমি অতটা চাই না, কিন্তু আমি সেট আপটা আমি অ্যানিমনের ওপরেই করতে চাই। আর কই পন্ডটা আর কি আমি ইম্পোর্টেড আর কি জাপান থেকে, এই মুহূর্তে তো সম্ভব না, কেন কি ওরা খুব একটা হবিজদের ওরা সেল করে না। তো আমি চাইছি আপাতত এখন কই পন্ডটা রেডি সেট আপ করবো, তো সেটা আর কি এই থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার ভালো কই এনে ওখানে আর কি রাখার ইচ্ছা আছে। তো এই রৌনকের নতুন আপগ্রেডেড ট্যাঙ্ক সেট আপটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই। আর এরপরে আরও আপগ্রেড হলে আপনারা আবার দেখতে পাবেন এইরকম মনস্টার ট্যাঙ্ক, কমিউনিটি মনস্টার ট্যাঙ্ক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।